প্রণয়ের সাতফোড়ন পর্ব 17। ঘুম আসছে না, চলো গল্প করব। মায়া সিক্তর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। তা দেখে সিক্ত বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চলো গল্প করি। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, মিস্টার সিক্ত, সব সময় মজা ভালো লাগে না, তাই নাকি? কিন্তু আমার তো লাগে। আপনার কোনো প্রয়োজন থাকলে বলতে পারেন, না হলে এখান থেকে আপনার যাওয়াটাই ভালো হবে। কেন, ভয় পাচ্ছ নাকি? আমি এ বিষয়ে আপনাকে এর আগেও বলেছি, আর এবার পুরো বাড়িটাই আমার। ভয় তো আপনার পাওয়া উচিত। সিক্ত আধশোয়া হয়ে একেবারে বসে পড়ল। এরপর মায়ার উদ্দেশ্যে বলল, ওখানে না দাঁড়িয়ে থেকে এখানে এসে বসো, ইম্পর্ট্যান্ট কথা আছে। মায়া ফোনের লাইটটা অফ করে সিক্তর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বিছানায় বসতেই সিক্ত বলল, কিছু বিষয়ে জানার ছিল। বলুন, তোমাদের এই বাড়িটা ঠিক কতদিন আগের? আমি বলতে চাচ্ছি চৌধুরী বাড়ি, অথচ দেখতে একদম এই যুগের মতো। অনেক দিন আগেরই, তবে আমার বোঝ হওয়ার পর কিছুটা সাধারণ বাড়ির মতোই ছিল। পরে যখন বড় হই তখন আমার পছন্দ মতো বাড়িটার অনেকটা অংশ ভেঙে এরকম করা হয়। আচ্ছা, আপনি কি এটা শোনার জন্য এখানে এসেছেন? কেন, তুমি কি আরো কিছু শুনতে চাচ্ছ নাকি? সোজা উত্তর দিলে কি জাত যায়? তা যাবে কেন? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে সিক্তকে বলল, অনেক হয়েছে, এবার যেতে পারেন। দিদুন কিংবা অন্য কেউ বিষয়টা মোটেও ভালো চোখে দেখবে না। তাড়িয়ে দিচ্ছ নাকি? যা খুশি ভাবতে পারেন। দাওয়াত দিয়ে এত দূরে নিয়ে এলে, আর এখন বাড়িতে যেতে বলছো? আপনাকে আমার দিদুন নিয়ে এসেছি আমি না, আর আপনাকে শুধু এই বাড়ির মেহমান করে নিয়ে আসা হয়েছে, আমার রুমের মেহমান হিসেবে না। যাই হোক, আমি কিছুক্ষণ পর ঘুমাবো। আপনার আর কোনো দরকার না থাকলে যেতে পারেন। তুমি ঘুমাও, না করছে কে? আমি তো একবারও তোমায় ঘুমাতে মানা করিনি। আপনি আমার বিছানা আর রুম থেকে সরলে তো আমি ঘুমাতে পারবো। আমি থাকলে কি কোনো প্রবলেম হবে নাকি? আচ্ছা, আপনি ঠিক কী কারণে এসেছেন সেটা বলুন। এবার কিন্তু সত্যিই বিরক্ত হচ্ছি। যাক, সফল হয়েছি তেমন কিছু না, তবে অনেক কিছুই, আমার আশেপাশের অনেক কিছুই কেন যেন ঠিক মনে হচ্ছে না, বিশেষ করে এই বাড়ি আর বাড়ির মানুষগুলো। মায়া সন্দিহান সুধে বলল, আপনি কি কোনো কিছু? সিক্ত বসা থেকে দাঁড়িয়ে বলল, জানি না, তবে জানলে অবশ্যই বলবো। কথা শেষ করে সিক্ত চলে যেতে উদ্যত হলে মায়া বসা থেকে উঠে দাঁড়ালো। এরই মাঝে সিক্ত আবারও বলল, আরেকটা কথা, তুমি বলেছিলে তোমাদের বাড়ি আর সানায়া আর হিমার বাড়ি একসাথেই, মানে ওদের বাসাও কি এখানে? এখানে আগে ছিল। কয়েক বছর আগে ওরা ওদের বাড়ি চেঞ্জ করে শহরের দিকে গিয়েছে। এখান থেকে ওদের বাড়ি যেতে 20 মিনিটের মতো লাগে। ও, কোনো সন্দেহ থাকলে মনের ভেতর না রেখে বলতে পারেন। না, এটা তেমন গুরুত্বপূর্ণ না। তোমার দিদুন হিমা আর সানায়াকে এখানে নিয়ে আসলো ঠিক আছে, কিন্তু ওদের বাসার কাছে থাকা সত্ত্বেও ঈদ এখানে করবে, আর ওদের বাবা মা দিদুন এই ব্যাপারে আঙ্কেল আন্টিদের সাথেই আগেই কথা বলে নিয়েছে। ও, আরেকটা কথা বলার ছিল। জি বলুন। বিষয়টি তিহান আর হিমার বিষয়ে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বুঝতে পেরেছি, আমিও বিষয়টি খেয়াল করেছি। দেখো মায়া, তিহান আমার অনেক পুরনো বন্ধু, তাই ওর বিষয়ে আমি অনেক কিছুই জানি। ওর স্বভাব অভ্যাস কোনোটাই ঠিক না। এটা ওর পার্সোনাল বিষয়, তাই কখনো ইন্টারফেয়ার করিনি।
কিন্তু এখন প্রায় মনে হয় করা উচিত ছিল, তাহলে আমার বন্ধু আজ এই হাল হতো না। ছোট থেকে অনেকটা একাই থাকতো ও, বাবা মা থাকলেও তাদের থেকে দূরে থেকে টাকার উপর বড় হতে হয়েছে তাকে। আর এতেই পুরো বিগড়ে গিয়েছে। কিন্তু ইদানিং আমি ওর মাঝে অনেক চেঞ্জ খেয়াল করেছি। জানি না আদৌ এত তাড়াতাড়ি ওর বদ অভ্যাস কিভাবে ছাড়লো, আর এগুলো আদৌ সত্যি কিনা, নাকি ওর কোনো প্ল্যান। তবে সে যেটাই হোক, হিমাকে তুমি আমার চেয়ে বেশি ভালো জানো। আমার ছোট বোনের মতোই ওকে ভাবি, তাই না? চাই না তিহানের মতো বিগড়ে যাওয়া ছেলের কাছে ওকে যেতে হয়। যদি তিহান সম্পূর্ণ ভালো না হয়েও হিমাকে মন থেকে নিজের ভাবে তো কোনো প্রবলেম নেই। ভবিষ্যতে হয়তো হিমার জন্য নিজের বদ অভ্যাসগুলো মন থেকেই ছেড়ে দেবে। কিন্তু এমনটা যদি না হয়, তাহলে হিমার পুরো লাইফটাই মায়াসিক। তো দুজনেই দুজনের দিকে তাকিয়ে রয়েছে। দুজনের মাঝেই চিন্তার আলোড়ন সৃষ্টি হয়েছে। এরপর সিক্ত আবারও বলল, হিমা যেহেতু এই বিষয়ে নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করছে, আর তিহানও তার দিক থেকে হিমার প্রতি কোনো পজিটিভ লাইন দেয়নি, তাই এখন বিষয় নিয়ে এত চিন্তার কিছু নেই। কিন্তু যদি বুঝতে পেরেছি হিমা কিংবা তিহানকে এই বিষয়ে বলাটা ঠিক হবে কিনা জানা নেই। তবে আমাদের ফ্রেন্ড হিসেবে আমাদেরকে তাদের সতর্ক করা উচিত। আমি সময় বুঝে হিমার সাথে এই বিষয়ে কথা বলবো, আর আমি তিহানের সাথে। তাহলে এখন আসছি। ঠিক আছে। সিক্ত দরজা খুলে রুম থেকে বেরিয়ে পড়লো, আর মায়া দরজার কাছে গেল দরজা লাগানোর জন্য। এদিকে সিক্ত সামনের দিকে কয়েক পা ফেলার পরেও হুট করে আবার পেছনে ফিরে দরজা পেরিয়ে রুমের কিছুটা অংশ ভেতরে ঢুকে সোজা মায়ার মুখোমুখি দাঁড়ালো। হুট করে এমন করায় মায়াও কিছুটা চমকে উঠল। মায়া আর সিক্তর মাঝের দূরত্বটা খুবই তীক্ষ্ণ এবং ক্ষীণ। হুট করে সিক্ত এমনটা কেন করলো তা মায়া ঠিক বুঝতে পারল না। এদিকে সিক্তর চোখের ভাষা ও ঠিক বুঝতে পারছে না। মনে হচ্ছে সিক্ত হয়তো তাকে কিছু বলবে, তাই মায়া অস্ফুট স্বরে বলল, আরও কিছু বলবেন? সিক্তর সাথে সাথে উত্তর না দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মায়ার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। মায়াও একইভাবে সিক্তর চোখের দিকে তাকিয়ে রইল। এইভাবে কিছুক্ষণ সময় অতিক্রম হওয়ার পর সিক্ত বলল, না কিছু না, গুড নাইট। এই বলে সিক্ত হুট করেই মায়ের কাছ থেকে অনেকটা দূরে সরে আসলো। এরপর আর মায়ের দিকে না ফিরেই সোজা সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। এদিকে এইমাত্র কি হলো, কেন হলো তার কিছুই মাথায় ঢুকলো না। সিক্ত কি কিছু বলতে এসেছিল তাকে? তার চোখের ভাষাতে তো তাই মনে হচ্ছিল। মায়াও একবার দরজার কাছে এসে উকি দিয়ে সিক্তর যাওয়ার পানে তাকিয়ে রইল। এরপর নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। সিক্ত তার নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানার দিকে এগুতেই রুমের এক পাশ থেকে আওয়াজ এলো, কিরে, তুই তো দেখছি ভালোই উড়া শুরু করেছিস। সিক্ত পাশে তাকিয়ে দেখল সাদাফ ডিভানের উপর পায়ে পা তুলে বসে আছে আর মুচকি মুচকি হাসছে। তুই এখানে কি করছিস? আমি তো এসেছিলাম বন্ধুর খোঁজ খবর নিতে, কিন্তু এসে তো দেখি বন্ধু আমার ঘর থেকে হুড়োত করে উড়াল দিয়ে উপরে চলে গিয়েছে। সিক্ত ভ্রু কুঁচকে বলল, যেটা বলার সোজা সাপটা বলে এখান থেকে বের হ। বাপরে, সোজা বের করে দিচ্ছিস? সিক্ত কিছু না বলে ভারিক্কি চোখে সাদাফের দিকে তাকাতেই সাদাফ বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, আমার কিন্তু তোর অনেক কিছুই ডাল মে কুছ কালা লাগ রাহা হে। সিক্ত এবার হাসকি হাসি দিয়ে বলল,
শুধু ডালমে কালা কেন? আমার তো তোর সব কিছুতেই লাল কালা নীল পিলা সব দেখতে পারছি। সাদাপের ভোরকে গিয়ে সোজা দাঁড়িয়ে সিক্তকে বলল, মানে কি? কি বলতে চাইছিস? সিক্ত বুকে হাত গুজে বাঁকা হাসি দিয়ে বলল, আমি কি বলতে চাইছি সেটা আবার খুলে বলতে হবে নাকি? এসব তো আমার প্রেরণের বন্ধুই ভালো জানে, তাই না? সাদাব কিছু বলতে যাবে তার আগেই আবার সিক্ত ভারী কণ্ঠে বলল, অনেক হয়েছে, এখন রুম থেকে বের হ, না হলে তুই তো কিছুটা হলেও জানিস আমি কি কি করতে পারি। কি করবি তুই? এখন তোতলানো বন্ধ করে রুম থেকে বের হ, পরে কখনো সময় বুঝে বলবো। এরপর সিক্ত সাদাবকে জোরাজোরি করে তার রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। এদিকে সাদাব দরজার বাইরে থেকে চিন্তিত সুরে ভাবতে লাগলো, এই শালা আবার সত্যি কিছু বুঝতে পারছে নাকি? ওর কথা শুনে তো তাই মনে হলো। ওহ শিট, এখন আমার জীবনেই তেজপাতা না বানালেই হলো। সানায়া জানলে তো আমায় এমনিতেই আস্ত রাখবে না। এগুলো বক বক করতে করতেই সাদাব রুমের ভেতরে গিয়ে শুয়ে পড়ল। গতকাল রাতে আগে আগে ঘুমিয়ে পড়ায় সবাই অনেক ভোরেই ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই সকাল সকাল নাস্তার ব্যবস্থা করা হলো তাদের জন্য। ইয়াসমিনার উদ্দেশ্যে বহুপদের নাস্তায় বিশাল বড় ডাইনিং টেবিলটা পূর্ণ হয়ে গিয়েছে। সবাই একসাথে জড়ো হয়ে টেবিলে বসে খাবার খাচ্ছে। সবার মুখেই হাসি খুশি চেহারা। এক একজনে খাবার খাওয়ার পাশাপাশি নানা গল্প ঝুড়ি খুলছে। যদিও ইয়াসমিনার খাবারের সময় কথা কিংবা গল্প করা পছন্দ করে না, তবে মেহমান দেখে তিনি আর এই বিষয়ে কিছু বলছেন না। আয়তাকার বিশাল টেবিলের ঠিক প্রস্থ বরাবর বসেছে ইয়াসমিনা। তার এক পাশে মায়া আর অপর পাশে শুভ্র বসা। শুভ্রর পাশে বসেছে হিমা, তার পাশে তিহান। এদিকে মায়ের পাশে সিক্ত, তার পাশে সাদাপ আর অপর পাশের প্রস্থ বরাবর অর্থাৎ ইয়াসমিনার মুখোমুখি বরাবর বসেছে সানায়া। এদিকে সানায়ার এক পাশে সাদাব তো অন্য পাশে তিহান। সানায়া আর সাদাব নিজ ইচ্ছেতেই কাছাকাছি বসলেও তিহান সানায়ার পাশে বসতে চেয়েছে বিধায় হিমার পাশে বসেছে। কিন্তু এদিকে হিমা ভাবছে অন্য কিছু। তার ভাবনার খুশিতে বেচারির অবস্থা দেখে কে? এদিকে হিমার পাশে বসার পরেই তিহান হিমার দিকে সৌজন্যমূলক হাসি দেওয়ায় হিমার এখন লাফানোর মতো অবস্থা। তবে নিজের উত্তেজনা নিজের মধ্যে চেপে রেখে হিমা চুপচাপ এখন খাবার খেয়ে যাচ্ছে। হিমার মতো সবাই স্বাভাবিকভাবে খাবার খেতে থাকলেও এদিকে টেবিলের নিচ থেকে পায়ে পা যুদ্ধ চালাচ্ছে সাদাপ আর সানায়া। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুজনের মুখ ঠিকভাবে দেখার আগেই সানায়ার মেজাজ খারাপ হয়ে যায়। কারণ সাদাপ কাল রাতে সিক্তর বলা কথাগুলো সানায়াকে বলায়। সানায়া এখন ধরেই নিয়েছে সবাই এখন তাদের বিষয়টি জেনে যাবে, আর এজন্য সাদাপই দায়ী। এখন সানায়া আর সাদাপের দিকে ফিরেও তাকাচ্ছে না। আবার ঘুরে ফিরে দুজন একসাথেই বসেছে। এদিকে সেই কখন থেকে খাবার খেতে খেতে টেবিলের নিচ থেকে পা দিয়ে সানায়ার পায়ে খোঁজ দিচ্ছে। এতেই সানায়ার মেজাজ আরও তুগবে। এতগুলো মানুষের মাঝে না কিছু বলতে পারছে না সাদাপের কাণ্ড সহ্য করতে পারছে। এক পর্যায়ে প্রচণ্ড বিরক্ত হয়ে জোরেই তার মুখ থেকে বেরিয়ে এলো, এবার কিন্তু সত্যি সত্যি উষ্ঠা মেরে ফেলে দেব। সানায়ার কথায় সবাই খাবার খাওয়া বন্ধ করে তার দিকে তাকিয়ে রইল। সবাই খাবার খাওয়ার পাশাপাশি গল্প করছিল, কিন্তু সানায়ার কথা শুনে সেটাও এখন বন্ধ হয়ে গিয়েছে। কেউই বুঝতে পারছে না সানায়া কথাটা কাকে বলল কিংবা কেন বলল। এদিকে সাদাব সব জেনেও কিছুটা ঘাবড়ে গিয়েছে। সাদাব ভুললেও
ভাবেনি সানায়া এভাবে রিয়েক্ট করবে। এখন কোনো মতে আসল কথাটা মুখ থেকে বের না করলেই হলো। এদিকে সানায়ার মুখ থেকে বের হয়েই হুঁশ হয়েছে। সে তো কথাটা মনে মনেই বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে যাবে তা তো মোটেও ভাবেনি। তবে সবার নজরের আড়ালে তার চোখ আটকে গিয়েছে তার ঠিক মুখোমুখি বসা ইয়াসমিনার দিকে। সবার মতো ইয়াসমিনাও তার দিকে জিজ্ঞাসাসূচক চাহনিতে তাকিয়ে রয়েছে। সানায়া কিছু বলতে যাবে তার আগেই ইয়াসমিনা বলল, কি হয়েছে সানায়া? কি উষ্ঠা দিয়ে ফেলে দেওয়ার কথা বলছো? যে দিদুন মানে পায়ের নিচে আরশোলা দৌড়াদৌড়ি করছিল। ইয়াসমিনা সন্দেহান চোখে তাকিয়ে বলল, আমাদের বাড়িতে আরশোলা? এটা কি করে সম্ভব? এবার ইয়াসমিনার সাথে সাথে সকলেই কৌতূহল চোখে তাকালো সানায়ার উত্তরের আশায়। আমি সত্যি বলছি, একটু আগেই একটা বড়সড় আরশোলা পায়ের নিচে নিয়ে ডিস্টার্ব করছিল। মনে তো হচ্ছিল শয়তানটাকে উষ্ঠা দিয়ে বুড়িগঙ্গার কালাপানিতে পাঠিয়ে দেই। সানার কথা শুনে সাদা বিষম খেয়ে উঠল কাশতে কাশতে। অবস্থা খারাপ হওয়ায় এদিকে সবার নজর সানায়ার থেকে সরে গিয়ে সাদাবের উপর পড়ল। এবার ইয়াসমিনা আবারও বলল, এবার তোমার কি হলো? সাদাব যথাসম্ভব কাশি থামিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে বলল, ওই কিছু না দিদুন, একটু ঝাল বেশি হওয়ায় বিষম উঠে গিয়েছিল। মানে আমি একটু ঝাল কমই খাই। এদিকে সাদাবের কথা শুনে তিহান সন্দেহান চোখে বলল, ওই তুই কবে থেকে ঝাল কম খাস? সারা জীবন তো আমার চেয়ে বেশি ঝাল খেলি, আর খাবারেও তো এত বেশি ঝাল। তোকে কে কথা বলতে বলেছে? তুই চুপ কর। আরে ভাই, আমি কি করলাম? এরই মাঝে তিহানের কথা শোনায় ইয়াসমিনার নজর পড়ল তিহানের উপর। এখন পর্যন্ত তিহানের সাথে তার কোনো কথাই হয়নি, আর না হয়েছে তিহানের মুখ দর্শন। কালকে সারাক্ষণ মাস্ক পরা ছিল, আর আজ সকালেও ইয়াসমিনা তেমন একটা খেয়াল করেনি, কিন্তু এখন হুট করেই কেন যেন দূরে বসা তিহানের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে রইল ইয়াসমিনা। আবার তিহান, আর সে যেন চোখাচোখি না হয়, তাই ইয়াসমিনা শান্ত সুরে তিহান আর সাদাবকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা বাদ দাও এসব। আমি তো মোটামুটি এখানের সবাইকেই চিনি, কিন্তু তোমরা দুজনের সাথে তো ঠিকভাবে পরিচয় হলো না। যদিও তোমার না সাদাব, কিন্তু তোমার নাম কি? দিদুন, আমি তিহান। তিহান মুচকি হেসে কথাটা বলতেই ইয়াসমিনা আবারও বলল, বাবা তোমার পুরো নামটা কি? জি, ইফতিয়ার তিহান। তোমার বাবা মা কোথায় থাকেন? আমি ঠিক জানি না। মানে তারা বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকে। আবার যশোরে আমাদের একটা বাড়ি, আর ঢাকাতেও আছে, সেখানেও মাঝে মাঝে থাকে। আর আমি তো ছোট থেকে হস্টেলেই যেহেতু বড় হয়েছি, তাই তাদের খবরাখবর তেমন নেওয়া হয় না। কথা শেষ করে তিহান সৌজন্যমূলক হাসি দিল, কিন্তু এদিকে হুট করেই ইয়াসমিনার চেহারা গম্ভীর হয়ে গেল। তবুও সে মুচকি হেসে এবার সাদাবের উদ্দেশ্যে বলল, আর তোমার নাম, পুরো নাম? জি, আহনাফ হোসেন সাদাব। ইয়াসমিনা মুচকি হেসে বলল, সুন্দর নাম। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ইয়াসমিনা সবার উদ্দেশ্যে বলল, খাবার খাওয়া শেষে সবাই মিলে পুরো গ্রামটা ঘুরে আসতে পারো। সকাল সকাল ঘোরাঘুরি করলে তোমাদেরও ভালো লাগবে, আর বিশেষ করে এই গ্রামের নদীটা ঘুরে আসতে ভুলো না। ইয়াসমিনের কথা মতো সবাই এই বিষয়ে সম্মতি দিল, সাথে সাথে সবাই খুশিও হলো। এরপর ইয়াসমিনা আবারও বলল, আর শুভ্র যেহেতু অনেক দিন পর এদিকে এসেছে,
ওর হয়তো অনেক কিছুই নতুন লাগতে পারে, কিন্তু মায়া, সানায়া আর হিমা, তোমরা আবার চিনতে ভুল করবে না তো? না হলে আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি তোমাদের সাথে। ইয়াসমিনের কথা শেষ হওয়ার আগেই সানায়া আর হিমা বলল, কোনো প্রবলেম নেই দিদুন, এই গ্রাম ছেড়েছি কয়েক বছর হলো, কিন্তু আমাদের স্মৃতিশক্তি এতটাও খারাপ নয়, শুধু পড়ালেখায় সব কিছু ভুলে যায়। সানায়ার কথায় সবাই নিচু শব্দে হেসে দিল। গ্রামটা খুব বেশি বড় না হলেও দেখতে অসম্ভব সুন্দর। গ্রামের প্রতিটা ঘরবাড়ি, গাছপালা, সাথে গ্রামের অসাধারণ ব্যক্তিত্বের প্রাণখোলা মানুষগুলো, সকলের আন্তরিকতায় মুগ্ধ সবাই। তারা 7 জন খাবার খাওয়া শেষ করেই মোটামুটি সুন্দর বেশভূষার সেজেগুজে বাড়িতে বেরিয়ে পড়ল। প্রথমে ভেবেছিল সবাই মায়াদের জিপ গাড়ি করেই পুরো গ্রামটা ঘুরে দেখবে, কিন্তু পরক্ষণেই তারা সিদ্ধান্ত পরিবর্তন করে হেঁটে হেঁটে গ্রামটা ঘুরতে চাইল। কাল রাতে কেউই ঠিকভাবে গাড়িতে তাকায়া গ্রামটা দেখতে না পারলেও এখন প্রত্যেকেই মুগ্ধ, সাথে শুভ্র আর মায়াও বাদ যায়নি। প্রায় অনেকগুলো বছর পর এভাবে গ্রাম ঘুরতে বেরিয়েছে তারা। এমনিতেই চৌধুরী বাড়ির নিয়ম মানতে গিয়ে মায়া আগেও তেমন গ্রামে বেশি একটা ঘোরাঘুরি করতে পারতো না, আর করতে গেলেও তার পেছনে ধরিয়ে দেওয়া হতো এক গাদা বডিগার্ড। এক সময় মায়ার ঘোরাঘুরিতে অনীহা চলে আসলে আর গ্রামের দিকটাই কখনো ঘুরতেই আসেনি। মাঝে মাঝে গ্রামের লোকজন পর্যন্তই তার গল্প গুজব হতো, কিন্তু এই গ্রামের যে এত সুন্দর একটা নদী আছে তা আর মন চাইলেও খুব বেশি দেখার সৌভাগ্য হয়নি তার। মায়ার আন্তরিকতা বরাবরই মুগ্ধ করার মতো ছিল। ছোটবেলার তার প্রাণবন্ত রূপ কেউই বা না দেখেনি। চৌধুরী বাড়ির ছোট মালকিন একসময় সবার চোখের মনে ছিল, তবে আজ মায়াকে এভাবে চুপচাপ দেখলেও তাদের মনে এই সংশয় নেই যে তাদের ছোট মালকিন বড় হয়ে তাদের ভুলে গিয়েছে, কিংবা সে অহংকারী হয়ে উঠেছে। মায়ার একটুখানি মুচকি হাসি যথেষ্ট সবাইকে তার জন্য পাগল করে তুলতে। এছাড়া ছানায়া আর হিমা তো আছেই, আর সাথে এতদিন পর শুভ্রকে দেখে প্রত্যেকেই অবাক। তারা তো কোনোদিন ভাবতেও পারেনি শুভ্র এত বড় হওয়ার পর আবারও এই গ্রামে ফিরে আসবে। যদিও এখন বা শুভ্রদের বাড়িটা আর নেই, তারা এই এলাকা ছাড়ার সাথে সাথেই শুভ্রর বাবা নাকি তাদের বাড়িটা বিক্রি করে দেয়। তবে শুভ্রর সাথে গ্রামের বেশ খাতির ছিল। প্রতিদিন তাদের গাড়ি করে এই গ্রাম পেরিয়ে শহরের স্কুলে পড়তে যাওয়া, মাঝে মধ্যে গ্রামের ছোট ছোট বন্ধুদের সাথে খেলা করা, নদীতে গোসল করা, এছাড়া আরও কত কি। তবে শুভ্র মায়ার মতো নানান নিয়ম কানুনের মাঝে থাকতো, কিন্তু সে ছেলে হওয়ায় তার উপর মায়ের মতো অনেক নিয়মকানুন চাপিয়ে দিলেও সে সেগুলো কমই মানত। আর তাদের বাড়ি আর মায়াদের বাড়ি কাছাকাছি হওয়ায় বেশিরভাগ সময় তো মায়াদের বাড়িতেই সময় কাটানো হতো তার। গ্রামে পুরনো প্রিয় মানুষদের আগমনের পাশাপাশি যে নতুন মানুষেরও আগমন ঘটেছে, তাতে যেন সকলের মাঝেই এক কৌতূহল জেগে উঠেছে। সকলেরই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 7 জনকে দেখে যাচ্ছে। এবার অনেকে গল্প আলাপও করছে তাদের সাথে, কেউ কেউ জোর করছে বাড়ি নিয়ে গিয়ে আপ্যায়ন করবে বলে। তবে এর মাঝে গ্রামের উঠতি বয়সী মেয়েরা আবার কম কিসে, তাদের নজর তো এখন এই নতুন 4 জন পুরুষের দিকে। তবে তারা চাইলেও তো আর শহরের মেয়েদের মতো একদম সামনাসামনি গিয়ে এই 4 জনকে দেখতে পারে না, তাই অনেকটা বাধ্য হয়েই লুকিয়ে লুকিয়ে তাদের মনে তাদের দেখার সেই সুপ্ত ইচ্ছে মেটাতে হচ্ছে। গ্রামবাসী অনেকটা জোরাজুরি করলেও তারা কেউ
আর তাদের বাড়িতে যেতে ইচ্ছুক হলো না। মোটামুটি সৌজন্যমূলক কথাবার্তা আর পরিচয় দিয়েই তারা সকলেই রওনা দিল এই গ্রামের সবচেয়ে সুন্দর সেই নদীটার দিকে। ধীরে ধীরে কিছুক্ষণের মাঝেই সকলেই পৌঁছে গেল সেই নদীর ধারে। সেখানে গিয়ে প্রত্যেকেই অবাক এই নদীর অসম্ভব সৌন্দর্য দেখে। এই নদীটা আর নদীর গুলোর চেয়ে হয়তো একটু বেশি সুন্দর। নদীর দুই কিনারে সারি সারি ধান ক্ষেত, চারিপাশের অপরূপ মিষ্টি বাতাসে সেগুলো কিনা মনের আনন্দে দুলছে। ধান খেতে মাঝে মাঝে যে সরু রাস্তা, যেগুলোকে গ্রাম্য ভাষায় আইল বলা হয়, সেই সরু রাস্তা পথেই প্রত্যেকেই লাইন ধরে নদীর দিকে এগিয়ে চলছে। ঠিক একটা সময় এসে তাদের প্রত্যেকেরই মনে হলো তারা যেন এক বিশাল সবুজ চাদরে ঘেরা প্রকৃতির মাঝে নিজেদের হারিয়ে ফেলেছে। এইখানে যদি তারা সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে বলা হয়, তবে হয়তো তারা প্রত্যেকেরই মন চাইবে, ঠিক আছে, এই 7 জনের মধ্যে কারোরই তেমন এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করার তেমন একটা সৌভাগ্য হয়নি। আর আজ যেহেতু সেই সুযোগ হয়েছে, তাই কেউই আর তা হাতছাড়া করতে চাইছে না। তাই তারা সকলেই আবার ধীরে ধীরে নদীর কিনারায় চলে এলো। এসেই বাম পাশে তাকিয়ে দেখলো সেখানে একটা মোটামুটি মাঝারি আকারের নৌকা দাঁড় করিয়ে মাঝি নৌকায় বসে বসে গান গাইছে। সেখান থেকেই ভেসে আসছে খালি গলায় মাঝারি গাওয়া গানের 4 লাইন। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। এটা দেখে সকলেরই আবার প্রচণ্ড খুশি হলো। সিদ্ধান্ত নিল নৌকা করে নদীতে ঘুরে বেড়ানোর। বিষয়টি অনেকের কাছেই নতুন, তাই তারা আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেল সেই নৌকার কাছে। কিন্তু নৌকার কাছে পৌঁছানোর আগেই এক কাণ্ড করে বসলো মায়া। তাড়াহুড়ো করে চলতে গিয়েই হুট করেই পা মচকিয়ে গিয়েছে মেয়েটার। এদিকে হিমার সামনে মায়া আর পেছনে তিহান থাকায় মায়ার আগেই তিহান গিয়ে হুট করেই হিমার কাছে বসে পড়ল। এদিকে হিমা মায়াকে ধরে চোখের পানি ফেলছে, আর তা দেখে তিহান তাড়াহুড়ো করে হিমার পাটা এক পাশ থেকে আরেক পাশে ঘুরিয়ে দিল। তবুও হিমার চোখ থেকে পানি পড়া কমছে না। বেচারি ভালো ব্যথা পেয়েছে, তা ওর কান্না দেখেই বোঝা যাচ্ছে। সানায়া হলে হয়তো চিৎকার করে কেঁদে চোখের জল ফেলতো, কিন্তু হিমার বিষয়টা ভিন্ন। ওর কান্না সেই টপ টপ করে পড়তে থাকা চোখের পানিতেই সীমাবদ্ধ। কখনোই তা শব্দ করে বাহিরে বহিঃপ্রকাশ হয় না। আর মায়া তো মায়া, ও তো মনে হয় কাঁদতেই জানে না। কিছুক্ষণ চোখের পানি বিসর্জন দেওয়ার পর হিমা উঠে দাঁড়াতে গেলে আবার সেখানেই বসে পড়ল। হিমা কান্নারত সুরে বলতে লাগলো, আমি যেতে পারবো না রে মায়া, তোরা গিয়ে ঘুরে আয়। হিমার অবস্থা দেখে বাড়িতে ফোন করে গাড়ি ডেকে সবাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলে হিমা আবারও বলল, আরে আমার জন্য কেন তোমরা যাবে না? আর এমনিতেই এখান থেকে গ্রাম পর্যন্ত হেঁটেই যেতে হবে আমায়, তারপর না হয় গাড়ি করে বাকি পথ যেতে পারবো। গাড়ি তো আর এখানে আসতে পারবে না। আমার শুধু একটু রেস্টের দরকার। তোরা গিয়ে ঘুরে আস, ততক্ষণে আমি ঠিক হয়ে যাব। যদিও হিমার কথায় যথেষ্ট লজিক আছে, তবে হিমাকে এখানে একা রেখে যাওয়াটা মোটেও ভালো দেখায় না। তাই মায়া বলল, তাহলে সবাই গিয়ে ঘুরে আসো, আমি আর হিমা এখানেই বসে থাকি। মায়ার কথা শুনে হিমা আবারও বলল, মায়া তুই আবার আমার জন্য থেকে যাবি কেন? আমি কি বাচ্চা নাকি? আর না এই জায়গাটা আমার কাছে অচেনা। হিমার কথার
সুরে মায়া কিছু বলবে তার আগেই পাশ থেকে তিহান বলল, মায়া তুমি বরং সবার সাথে গিয়ে ঘুরে আসো, আর আমি এমনিতেই নৌকায় উঠতে পারবো না, আমার একটু বেশি পানিতে ভয় আছে, ধরতে পারো, আমার ফোবিয়া আছে, আর নৌকাটাও বেশি বড় না, তার চেয়ে আমি বরং হিমার পাশে থেকে যাই। তিহানের হিমার সাথে থেকে যাওয়ার কথা শুনে শুভ্র মোটেও খুশি হলো না, তাই নিষেধ করার জন্য কিছু বলবে তার আগেই তিহানের পেছন থেকে সানায়া বলল, ঠিক আছে, আমরা তাহলে গিয়ে ঘুরে আসছি, তুই সাবধানে থাকিস। ঠিক আছে। বিষয়টি এখানেই থেমে যাওয়ায় শুভ্র আর কথা বাড়ালো না। এরপর সবাই তিহান আর হিমাকে রেখে নৌকার দিকে এগোতে লাগলো। নৌকার মাঝির কাছে পৌঁছানোর সাথে সাথে শুভ্র বলল, আরে দেওয়ান মামা না। মাঝি মনের সুখে নৌকায় বসে বসে গান গাইছিল। হঠাৎ এতগুলো নতুন মানুষের মাঝ থেকে নিজের নামটা শোনায় তার গানখানি থেমে গেল। নৌকা থেকে নেমে বলল, তোমরা কারা? কাউরেই তো ঠিক মতো চিনলাম না। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ তার নজর পড়ল সানায়া আর মায়ার দিকে। আরে এই তো দেখি চৌধুরী বাড়ির ছোট মালকিন, আর হের বান্ধবী কি জানি নাম, হ নাসায়া, না না সানায়া হইব। সানায়ার নাম এমন উল্টাপাল্টা বলায় সানায়া প্রথমেই কিছু মনে না করলেও যখনই তার পাশ থেকে সাদা ফিক করে হেসে দিল, তাতেই তার মেজাজ যেন আবারও তুঙ্গে। তবে এই মুহূর্তে আর কোনো সিন ক্রিয়েট করার ইচ্ছে নাই বিধায় সাদাবকে চোখ রাঙিয়ে বিষয়টি চেপে গেল। এদিকে সাদাবও আর কিছু বলল না। কে জানে এখন কিছু বলতে গেলে এই মেয়ে আবার তাকে এই পানিতেই না আবার চুবিয়ে মারে। এর মাঝে দেওয়ান মিয়া শুভ্রকে উদ্দেশ্য করে বলল, তোমরা পোলাগুলোরে তো চিনলাম না, কিন্তু তোমারে কেন জানি চেনা চেনা মনে হইতেছে, কিন্তু মনে করবার পারতেছি না। শুভ্র মুচকি হেসে বলল, কি বলো দেওয়ান মামা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি শুভ্র, আপনার এই ছোট মালকিনের ভাই। আরে বলো কি, এত বছর বাদে তুমি কই থেকে আইলা? আমি তো মনে করছিলাম তুমি আর জীবনে আইবাই না, আর আমরাও আর নৌকায় কইরা সেই ছোট পোলাটারে নিয়ে বেড়ানো হইব না। আমি ভাবিওনি এখানে আবারও আসা হবে, দুজনের ইচ্ছাতেই এখানে আসলাম, আর এখন ভাবলাম বোন আর তাদের বন্ধুদের নিয়ে নৌকায় চড়ে ঘুরে বেড়াই, কিন্তু এখানে এসে যে তোমাকে দেখব সেটা মোটেও আশা করিনি। যাই হোক, তোমার গানের গলা কিন্তু আগের চেয়ে অসাধারণ হয়েছে। তো আমাদের নৌকায় করে নদী ঘুরতে যাওয়ার ইচ্ছে পূরণ করবে নাকি? করব না মানে? আমি তো এক পায়ে খাড়া। হা হা, তবে একটা শর্ত আছে, তোমারে একটা গান শোনাতে হবে কিন্তু। এইটার এমনকি গলা আমার গাওয়ার মতো হইলেও গান আমি এমনিতেই গামো, ওইটা সারা দিন কাটে না। হইছে, আর নিজের বদনাম করতে হবে না। এতক্ষণে আমরা সবাই বুঝে গিয়েছি তোমার গানের গলা ঠিক কতটা ভালো। এখন তাড়াতাড়ি আমাদের নিয়ে চলো। আহো আহো, ঘুরতে ঘুরতে গল্প করমনি। মাঝ নদীতে আসতে আসতে সকলের সাথে গল্প আলাপ পরিচয় হয়ে গিয়েছে দেওয়ান মিয়া। মানুষটা ভীষণ ভালো মনের আর মিশুক প্রকৃতির। বাবা মা মারা গিয়েছে সেই ছোটকালে। সারা জীবন বিয়ে শাদী না করেই জীবনের 40টা বছর পার করে দিয়েছে সে। তার কাছে জীবনটা খুব ছোট। এই ছোট জীবনটাকে বিয়ে শাদীর প্যাচে না ফেলিয়ে এই প্রকৃতির প্রেমে ডুবে থাকার সিদ্ধান্তটাই তার কাছে অধিক ভালো মনে হয়েছে। সারাদিন এই নৌকায় বসে বসে গান গাওয়া আর মাঝে মধ্যে
কোনো যাত্রীর দেখা মিললে তা থেকে 2 পয়সা ইনকাম। দিনে 2 বেলা ডাল ভাত আর রাতে শোয়ার জন্য তার ছোট্ট সেই বাড়ি। এতেই তার দিন আনন্দে কেটে যায়। তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা সে নিজেই। সকালের পাখিদের সাথে আড্ডা দেওয়া, সারি সারি ধানক্ষেত আর বিশাল বড় এক আকাশের সাথে গল্প করা, আর কি লাগে জীবনে। এক পর্যায়ে এসে সবাই দেওয়ান মিয়াকে গান ধরতে বলল। সেও তার মন ভুলানো সুরে গাইতে শুরু করলো। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ। চিকন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ। না জানি বান্ধিতে কেশ। ছোট নৌকাটার একপাশে দেওয়ান মাঝি আর তার পাশে শুভ্র মনোযোগ দিয়ে গান শুনছে। আর নৌকার মাঝে বসার সরু কাঠটার এক পাশে সানায়া আর আরেক পাশে সাদাব। সাদাব কথা বলতে চাইলেও এখন সানায়া মোটেও তার সাথে কথা বলবে না, কারণ সবার পাশাপাশি এখানে শুভ্র ভাইও আছে। সাথে শুভ্র এখানে সবার চেয়ে বড়। আর নৌকা থেকে পাশের কিনারায় সিক্ত আর মায়া কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে। দুজনেই বুকে জাত গুজে রইলেও সিক্ত দেখতে পেল মায়া ওপারের দিকে খুব মনোযোগ দিয়ে কিছু ভাবছে, আবার মাঝে মাঝে মুচকিও হাসছে। সিক্ত মায়ার দৃষ্টি অনুসরণ করে নদীর ওপারে তাকিয়ে দেখল সেখানে শুধু বিঘা বিঘা ধান ক্ষেত ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। সিক্ত একবার আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশের সাদা রঙের নানান মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর চারপাশ থেকে ভেসে আসছে মিষ্টি বাতাস। পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর। তবে বর্তমানে সিক্তর জানতে হবে মায়া এখন কি নিয়ে ভাবছে। ওপারে তো তেমন কিছুই নেই, কি নিয়ে ভাবছো এত? মায়া সিক্তর কথা শুনে একবার তার দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার এখানে এত সুন্দর একটা নদী থাকা সত্ত্বেও এই নদীটা এভাবে নৌকায় করে ঘুরে বেড়ানোর সুযোগটা খুবই কমই হয়েছে। ছোট থাকতে অবশ্য শুভ্র ভাইয়ার সাথে 2-1বার এখানে আসার অনুমতি পেয়েছিলাম। তবে এই নদীটাকে নিয়ে আমার একটা সুপ্ত ইচ্ছে রয়েছে। সব সময় কল্পনা করতাম আমি এই নদীর একটা পাড়ে ঘাসের উপর বসে রয়েছি, আশেপাশে কেউ নেই, আমি একা, একদম একা। আকাশে বিশাল বড় একটি পূর্ণ চাঁদ, সেই চাঁদের আলোয় মুখরিত চারপাশ। মৃদু ঢেউ খেলা নদীর পানিতে চাঁদের আলো পড়ে আরো বেশি আকর্ষণীয় হবে। আমার পেছনে থাকবে সারি সারি মিষ্টি বাতাসে ঢেউ খেলানো ধানক্ষেত। চারপাশ থেকে ভেসে আসবে এক মনোমুগ্ধকর মিষ্টি বাতাস, আর আমি সারা রাতেই নদীর পাড়ে বসে এসব পৃথিবীর সৌন্দর্যের লীলা খেলা দেখে যাব। কিন্তু আমার মনে হয় না এই ইচ্ছে আমার আর পূরণ হবে। এটুকু বলেই মায়া মুচকি হেসে সিক্তর দিকে তাকালো। সিক্ত কপালে মৃদু ভাঁজ ফেলে বলল, হঠাৎ এমনটা মনে হওয়ার কারণ? ছোট থাকতে দিনের বেলাতে আসার অনুমতি পেতাম না, আর এখন রাতের বেলা এখানে একা আসার ইচ্ছের কথা বলার তো কোনো মানেই নেই। তখন তো ছোট ছিলে, কিন্তু এখন কি সমস্যা? নাকি ছোটবেলার সুপ্ত ইচ্ছের আগ্রহটা বড় হওয়ার সাথেই ফুরিয়ে গিয়েছে? সিক্ত মুচকি হেসে কথাটা বলল, যা শুনে মায়া মুচকি হাসল। আমার কল্পনার মতো একটা সিন পেতে চাইলে মধ্যরাতে এখানে আসতে হবে, আর দিদুন এটা কখনোই মানবে না।
আর যদি মানেও তবে আমার সাথে আরো 10টা মানুষকে পাঠিয়ে দেবে। আর আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার দিদুন কিন্তু আমাদের অগোচরে আরো দুজনকে আমাদের সাথে পাঠিয়েছে আমাদের খবরাখবর নেওয়ার জন্য। কথা শেষ করে মায়া মুচকি হাসলেও সিক্ত আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, বলো কি? আমি তো কাউকেই দেখলাম না। গ্রামের ভেতরে খেয়াল করেছিলাম, নদীর এদিকটায় হয়তো আসেনি, আবার আসতেও পারে। দেখুন গিয়ে, ধান খেতে আবার লোকে আছে নাকি? বাপরে, তোমার দিদুন নাকি সাংঘাতিক মানুষ, সাথে তুমি। মায়া মুচকি হাসলো, সাথে সাথে সিক্ত হাসলো। তবে তাদের কথা কেউ আশেপাশের তেমন কারোরই কানে পৌঁছালো না। শুধু নিম্ন স্বরে গল্প করছিল তারা। কথা শেষে পেছন ফিরে আবারও মনোযোগ দিল দেওয়ান মিয়ার গানে। অল্প বয়সে পীড়িতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে পীড়িতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ। গান শেষ হওয়ার সাথে সাথেই সবাই জোরে হাততালি দিয়ে মাঝির প্রশংসা করল। সেই তাদের প্রশংসায় পঞ্চমুখ। এরই মাঝে শুভ্র বলল, চলো সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলি, সাথে দেওয়ান মামা, সাথে কিছু ছবি তুলে রাখি, স্মৃতি হয়ে থেকে যাবে। শুভ্রর কথা মতো সবাই আগে নানা পোজ নিয়ে গ্রুপ সেলফি থেকে শুরু করে নানা পোজ দিয়ে ছবি তুলতে লাগলো। সবাই বললে ভুল হবে, সানায় আলাদা করে পোজ দিয়ে নানান ছবি তুলে যাচ্ছে। শুভ্রর মাঝে যেহেতু সাদাবকে ছবি তুলে দেওয়ার কথা বলা যাবে না, তাই শুভ্রই তার ছবিগুলো তুলে দিচ্ছে। এরই মাঝে নৌকার পাশে হেলান দেওয়া সিক্ত নিজের প্যান্টের পকেটে থেকে টপ করে মায়ের অগোচরে মায়ের কয়েকটা ছবি তুলে ফেলল। কাজটা এত দ্রুত আর পাশ থেকে করায় মায়া বিষয়টি ঠিকভাবে খেয়ালই করলো না। এদিকে সিক্ত জানে না সে এই ছবিগুলো কেন তুললো। সবার গ্রুপ ফটো কিংবা ছবি তোলা শেষ হওয়ার সাথে সাথেই শুভ্র আবারও বলল, মামা, তোমার ছেলে মেয়ের কি খবর? কি কও? আমি বিয়েই করলাম না, পোলাপান আসবো কই থেইকা? দেওয়ানের কথায় সবাই তার দিকে কৌতূহল নিয়ে তাকালো। শুভ্র একবার সবাইকে দেখে আবারও বলল, বলো কি এখনো বিয়ে করনি? আরে না, এই ছোট জীবনে আমি একলাই ঠিক আছি। কি বলো এসব? আচ্ছা, নিজ ইচ্ছে বিয়ে করনি নাকি অন্য কোনো কারণ আছে? শুভ্র মুচকি হেসে কথাটা বলল। দেওয়ানও হেসে বলল, এখন তো আর তোমরা ছোট নাই, তাই কইতেই পারি। একবার একটা মাইয়ারে খুব পছন্দ করছিলাম, কিন্তু মাইয়াটা আর আমার হয় নাই। তার জন্যই কি আজও বিয়ে করনি? হইতেও পারে, কিন্তু তার না হয় আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু তুমি তার শোকে বিয়ে করলে না কেন? মাঝি দীর্ঘশ্বাস ফেলে বলল, খালি যদি বিয়া হইতো তাহলে বিষয়টা আলাদা ছিল, কিন্তু ওই তো আমারে একেবারেই ছাইরা চইলা গেল। বিয়ার কিছুদিন বাদে ওর জামাই ওরে মারধর কইরা মাইরাই ফেলাইছে। দেওয়ান কথাটা শেষ করে মুচকি হাসলেও তার শেষের কথা শুনে সবার মাঝে থাকা আনন্দময় কৌতূহলটা তখনই গায়েব হয়ে গিয়েছে। সবার এমন চুপচাপ দেখে মাঝে আবারও বলল, কি হইল? সবাই এমন চুপ কইরা গেলা কেন? হেই তো আমারে কবেই ছাইরা গেছে গা, আর আমিও আজ মেলা খুশি আছি আমার এই ছোট জীবনখান নিয়া। আমার জন্য আর কেউ এমন চুপ মাইরা থাইকো না, আমার ভালো লাগে না। শুভ্র এবার পরিবেশটা ঠিক করতে আবারও বলল, মামা, আরেকটা গান ধরো, এবার না হয় তার স্মরণেই প্লিজ। আচ্ছা ঠিক আছে, এমনিতেও আমার সব গান তার জন্যই। দেওয়ান মাঝি একবার আকাশের দিকে তাকিয়ে দেখলো
সাদা সাদা পাখি উড়ে যাচ্ছে, যা দেখে কিছুক্ষণ ভাবার পর সে মুচকি হেসে গাইতে লাগলো। তার বৈঠা দিয়ে নৌকা চালাতে থাকলো। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড় একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি যারে ওরে, তারে কইও আমার হয়ে। চোখ জ্বলে যায় দেখব তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। নদীর পাড়ে ঘাসের ওপর চুপ করে বসে দূরের মায়াদের সেই নৌকাকে দেখে যাচ্ছে হিমা আর তিহান। মাঝে মাঝে দুজনে দুই একটা সৌজন্যমূলক কথাবার্তাও বলছে, আবার গল্পও করছে। দুজনের মাঝে বসার দূরত্বটা বেশি নয়। এদিকে হিমার পায়ের ব্যথাটাও অনেকটা কমে গিয়েছে। দুজনে কাছাকাছি বসেই নানা গল্প করছিল তারা। হঠাৎ তিহানের একটা কথায় হিমা থমকে যায়। যখন তিহান হিমার দিকে তাকিয়ে বলল, হিমা, তুমি কি আমায় পছন্দ করো? হুট করে তিহানের কাছ থেকে এমন কিছু শোনায় হিমা কি বলবে ঠিক কিছুই বুঝতে পারছে না। তবুও কাঁপা কাঁপা সুরে বলল, ভাইয়া আমি। হিমার কথা শেষ হওয়ার আগেই তিহান আবারও বলল, ভালোবাসো আমায়? হিমা আর তিহান দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। একজনের নির্বিকার চাহনি তো আরেকজনের চোখে আতঙ্কের ছায়া। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন সুন্দর সুন্দর মজার গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।